ওকে, সো বৃত্তীয় গতিতে যাওয়ার আগে আমরা একটু দেখব যে আমাদের এই প্রাসের কিছু অঙ্ক থাকতে পারে একটু ডিফিকাল্ট, যেটা আমাদের সলভ করতে একটু সমস্যা হবে। তো সেই অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করতে পারি বা কী ডিফিকাল্টিস ফেস করতে পারি সেটা হচ্ছে দেখবো এখন। দেখো, নর্মালি আমরা যখন প্রাসের কথা চিন্তা করি তখন এভাবে চিন্তা করি যে একটা ভূমি থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলাম একটা অ্যাঙ্গেলে, রাইট? ওকে, বাট সিনারিওটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, অনেকভাবে ডিফারেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, তুমি কিন্তু একটা বিল্ডিংয়ের ছাদ থেকেও একটা প্রাস নিক্ষেপ করতে পারো। মনে করো তুমি একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটা বল নিক্ষেপ করলে এইভাবে, এটা রিয়েলিস্টিক সিনারিও, তাই রাইট? সো তুমি হতে পারে তুমি বিল্ডিংয়ের উপর থেকে আবার উপরের দিকে নিক্ষেপ করছো, এটাও হতে পারে তুমি বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করছো। ওকে, মানে বিল্ডিংয়ের যে গ্রাউন্ডটা, এখানে যে ভূমিটা, এর উপরের দিকে নিক্ষেপ করতে পারো, এর নিচের দিকেও নিক্ষেপ করতে পারো, এমন অনেক সিনারিও হতে পারে। ওকে, সো আরও সিনারিও কী হতে পারে যে তুমি ধরো এই একটা বিল্ডিং, এটা থেকে তুমি একটা উপর লম্বা আরও একটা বিল্ডিংয়ের উপর তুমি বল নিক্ষেপ করতেছো, কিংবা একটা লম্বা বিল্ডিং থেকে একটা নিচু একটা বিল্ডিংয়ে তুমি বল নিক্ষেপ করতেছো, কিংবা এমন হতে পারে তুমি এখান থেকে এখানে লাভ দিচ্ছ, এখান থেকে এখানে লাভ দিচ্ছ, তোমার লাভ দেওয়া কিন্তু প্রাসই হবে, মানে একটা প্রক্ষেপক হবে, একদম সিমিলার। বল আর তুমি তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম জিনিস হবে। আচ্ছা, সো এইসব ক্ষেত্রে আমাদের কি মানে ডিফারেন্সটা কি এখানে আমাদের সূত্রের মধ্যে? সো ম্যাক্সিমাম ডিফারেন্সটা হবে হচ্ছে এই ওয়াইয়ের সূত্রে। সো ওয়াইয়ের এই সূত্র নাও বা এই সূত্র নাও, দুটো সিমিলার সূত্রই, জাস্ট এইটার মধ্যে টি না, এটার মধ্যে হচ্ছে টি আছে। তো পার্থক্যটা কি হবে? পার্থক্যটা এই হবে যে যখন তুমি ভূমি থেকে অলরেডি উপরে আছো এবং বলটা কিন্তু উপরে উঠে কিন্তু নিচে নামবে, রাইট? সো তুমি যদি নির্ণয় করতে চাও যে এইখানে যে আসলো, এখানে আসতে কত টাইম লাগলো, কিংবা এইখানে যে আসলো তাহলে সে কতটুকু সামনে আগাবে, তোমার কোশ্চেন আসতে পারে না যে এখান থেকে বল নিক্ষেপ করলাম, এখানে আসলো, যখন এই গ্রাউন্ডে পড়লো, মানে একদম বিল্ডিংয়ের নিচে পড়লো, তখন সে কতটুকু সামনে এগিয়ে পড়বে, মানে এই ডিস্টেন্সটা এক্সট্রা তোমাকে যদি বের করতে বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওয়াইটা তোমার দেওয়া থাকবে, যে বিল্ডিংয়ের হাইটটা তোমার দেওয়া থাকবে। ধরো ফর এক্সাম্পল বিল্ডিংয়ের হাইটটা হচ্ছে তোমার 200 মিটার। এখন আমি যখন সূত্রে মান বসাবো, আমি কিন্তু ওয়াইয়ের মান কিন্তু 200 মিটার ইনপুট করতে পারবো না। কি করতে হবে? তোমাকে হচ্ছে একটা অ্যাক্সিস হিসেবে ধরতে হবে এখানে, যে মনে রাখবা, ধরো এটা হচ্ছে তোমার দুইটা অ্যাক্সিস, এক্স আর ওয়াই অক্ষ। সো তুমি হচ্ছে এইখান থেকে যদি উপরের দিকে উঠতে চাও, তোমার হবে প্লাস। সো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস না? সো জানি আমাদের ওয়াই হচ্ছে খাড়াখাড়ি বা লম্বা লম্বা উপরের দিকে যে পথটা, এটা হচ্ছে আমাদের ওয়াই। সো আমি যখন উপরের দিকে চিন্তা করব তখন সেই ওয়াইটা হবে প্লাস, আর যখন নিচের দিকে চিন্তা করবো বা নিচের দিকে আসলেই যাব, সেই ক্ষেত্রে আমার ওয়াইটা হচ্ছে মাইনাস। এক্সের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নেই আসলে এক্সের ক্ষেত্রে, কারণ এক্স তুমি যখন এদিকে মারবা তখন, মানে যখন এদিকে যাবে তখন বলটা তোমার এদিকে মারতে হবে, বল হোক যেটাই হোক। আর যখন তুমি এদিকে নিক্ষেপ করবে তখন তোমাকে এদিকে ফিরে নিক্ষেপ করতে হবে, রাইট? সো এই দিকের এক্স আর এদিকের এক্সের মধ্যে কোনো ডিফারেন্স হবে না, কারণ তুমি হচ্ছে মুভ, মানে এদিকে যাওয়ার জন্য তোমাকে অটোমেটিক এদিকেই ফিরতে হবে, রাইট? সো তুমি যখন অটোমেটিক এদিকে ফিরবা তখন এটা তোমার প্লাস হয়ে যাবে, এদিকে ফিরলে এটা প্লাস হয়ে যাবে। তো এক্সের ক্ষেত্রে বেসিক্যালি জাস্ট এটা মাথায় রাখো যে কোনো প্লাস মাইনাস চিন্তা করতে হবে না, বাট ওয়াই এর ক্ষেত্রে তোমার হচ্ছে প্লাস মাইনাস চিন্তা করতে হবে, মানে লম্ব আমাদের উলম্ব যে দূরত্বটা, সেটার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। আরেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে থিটা। দেখো, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ভূমি থেকে নিক্ষেপ করলাম, তাই না? এই জন্য আমাদের থিটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু ভূমি থেকে নিচের দিকেও নিক্ষেপ করতে পারতেছি। সেক্ষেত্রে আমার থিটাটা কিন্তু আর এইখানে ধরলে হবে না, আমার থিটাটা ধরতে হচ্ছে এই ভূমির সাথেই এই থিটা। উপরের দিকে নিক্ষেপ করলে এইটা হতো থিটা, আর নিচের দিকে নিক্ষেপ করলে সেম ভূমির সাথেই থিটা হয়, বাট এবার নিচের দিকে। সো আমরা হয়তো 19 থেকে পড়ে আসতেছি যে আমাদের এক্সিসের এই দিকে হচ্ছে থিটা হয় প্লাস, এইদিকে হয় থিটা হয় কি মাইনাস। এই এখানেও তোমার সেম হবে, এই থিটাটা হবে তোমার পজিটিভ, মনে করো এটা 30 ডিগ্রি, মানে শুধু 30 ডিগ্রি হবে। আর যদি এইটাও 30 ডিগ্রি হয়, মানে ভূমি থেকে বিল্ডিংয়ের উচ্চতা থেকে আর কি, বিল্ডিংয়ের অনুভূমি থেকে যদি নিচের দিকে আমি নিক্ষেপ করি 30 ডিগ্রিতে, সেটা বোঝাচ্ছে হচ্ছে এইটা 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে শুধু 30 বসালে হবে না, থিটা এমন বসাতে হবে -30। সো আমি আলটিমেটলি কী বোঝাতে চাচ্ছি, দেখো, আমি বোঝাতে চাচ্ছি যে যদি তুমি উপরের দিকে চিন্তা করো ওয়াই, সেটা হবে হচ্ছে আমাদের পজিটিভ। যদি নিচের দিকে চিন্তা করো সেক্ষেত্রে আমার ওয়াই হবে হচ্ছে আমার নেগেটিভ। মনে করো এটা থেকে উপরের দিকে পজিটিভ, এটা থেকে নিচের দিকে নেগেটিভ। সিমিলারলি থিটাও হচ্ছে তোমার গ্রাউন্ড থেকে উপরের দিকে তোমার হচ্ছে পজিটিভ, আর গ্রাউন্ড থেকে নিচের দিকে হচ্ছে তোমার নেগেটিভ। সো এই অঙ্কে কিন্তু সেটাইভাবে বসাতে হবে। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে যখন আমি 200 বসাবো বিল্ডিংয়ের হাইট, মানে বিল্ডিংয়ের হাইট বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়াই হবে, কারণ এখান থেকে নিচে পড়লে ওয়াইটা কতটুকু অতিক্রম হবে, 200 মিটার অতিক্রম হবে। সেক্ষেত্রে আমার ওয়াই এখানে হবে হচ্ছে -200। এবং
যদি আমি নিচের দিকে নিক্ষেপ করি তাহলে কিন্তু যদি মনে করো নিচের দিকে 30 ডিগ্রিতে নিক্ষেপ করলাম, নিচের দিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রিতে নিক্ষেপ করলাম, সো এইখানে 30টা কিন্তু তোমার বলা থাকবে 30, কিন্তু অঙ্কে বসানোর সময় তোমাকে কিন্তু এখানে -30 বসাতে হবে, 10 -30, শুধু 30 বসার কিন্তু অঙ্ক হবে না। আর জাস্ট এই সূচনা এইখানে যত জায়গাতে তোমার ওয়াই আর থিটা ইউজ হবে সব জায়গাতেই হচ্ছে তোমার মাইনাসই বসাতে হবে যদি তুমি ওয়াই নিচের দিকে হয় এবং থিটা যদি নিচের দিকে হয়। এখন এটা কিন্তু একটা মেথড, অনেক আরও মেথড আছে, বাট আমি মনে করি যে এইটার সময় সব থেকে ইজি, কারণ এক্সের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস যায় শুধুমাত্র তোমার ওয়াই আর থিটার ক্ষেত্রে তোমার প্লাস মাইনাস আছে। আর বেসিক্যালি তোমার কিন্তু অঙ্কের মধ্যে এই ওয়াই, এক্স আর থিটা এছাড়া কিন্তু আননোন তেমন কিছুই নাই, তাই না? জি এর মান তো আমরা জানি, আর ভি তো প্লাস মাইনাসের কোনো এখন প্রশ্ন আসতেছে না, কারণ গিভেন যে ভিটা থাকবে এটা হলো তোমরা প্লাসই ধরবো। সো ভি আর এক্স আমরা মানে ইউ আমাদের আদিবেগ যেটা সেটা আমরা অলওয়েজ প্লাস ধরবো, ইউ আর এক্স আমরা অলওয়েজ প্লাস। সো আমি একটু লিখি এখানে আমার এটা কী পেলাম, যে এই প্রাসের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে থিটা এবং ওয়াই এরা হচ্ছে আমাদের প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এবং ইউ বা যেটাকে আমরা বলতে হচ্ছে ভি নট আর হচ্ছে আমাদের কি এক্স এরা হচ্ছে আমাদের অলওয়েজ প্লাস, কখনো নেগেটিভ হবে না। ওকে, আচ্ছা, সো এই টাইপের অঙ্ক আমরা পরে করতে পারবো। আমরা একটু আগে এখন বৃত্তটা দেখে আসি, মানে বৃত্তীয় গতি। এবার দেখো আমরা নর্মালি যখন গতি চিন্তা করি তখন হয়তো সরলরেখা বরাবর কিংবা উপরে নিচে, আবার এখন নতুন করে দেখলাম প্রাস, রাইট? কিন্তু এমন হতে পারে না যে তুমি একটা বস্তু ধরো তোমার হাতে বেঁধে, মনে করো একটা সুতা, ধরো একটা সুতার মধ্যে তুমি হচ্ছে একটা ইট বা পাথর বাঁধলা, এবার এটা একদম ঘোরাচ্ছ। সো এই গতিটা কি গতি? এটা কিন্তু প্রাস না, এটা সরলরৈখিক গতিও না, এটা হচ্ছে আমাদের বৃত্তীয় গতি বা কৌণিক গতি। ওকে, এটা কিন্তু জাস্ট তুমি ঘোরালে হবে এমন না। এবার আমাদের যে ফ্যান ঘুরতেছে, ঘড়ির কাঁটা ঘুরতেছে, ইভেন যতভাবে ঘোরা টাইপের মানে গোল গোল ঘোরা টাইপের যত আমাদের গতি সব হচ্ছে আমাদের বৃত্তীয় গতি বা বৃত্তাকার গতি। সো এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট সূত্র করতে হবে, কিন্তু একটা জিনিস সিমিলার থাকবে, তোমার নর্মাল যে সূত্রগুলো হতো ওইগুলোর মতোই হবে। ফর এক্সাম্পল নর্মাল সূত্রগুলো কী হতো সরলরেখিকের ক্ষেত্রে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা জিটি স্কোয়ার। আরও কি ছিল আমাদের, এর ভ্যালু ছিল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাই না? মানে আমাদের ত্বরণ নির্ণয় করা, সরণ নির্ণয় করা, এইসব সূত্রগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলোর মতো সিমিলার সূত্র এখানে আসবে। জাস্ট তোমাকে শিখতে হবে যে নর্মাল সরণ যেটা হতো কৌণিকের ক্ষেত্রে সরণ সেম জিনিস না, নর্মাল ত্বরণ যেটা হতো কৌণিকের ক্ষেত্রে ত্বরণ বা কৌণিকের ক্ষেত্রে বেগ কিন্তু সেম জিনিস হবে না, এদের ডেফিনেশন একটু ডিফারেন্ট হবে, সূত্র সিমিলার হবে, এদের আকারগুলো ডিফারেন্ট হবে, মানে এদের যেটা প্রতীক হবে সেটা ডিফারেন্ট হবে, ইউনিটটা ডিফারেন্ট হবে, বাট তোমার সূত্রগুলো তোমার সেম হবে। সো আসলে প্রথম সরণটা বলছি যে কৌণিক সরণ আসলে কী জিনিস। কৌণিক সরণ হচ্ছে ধরো তুমি একটা সুতায় যে কোনো কিছু একটা বেঁধে, একটা সহজ এক্সাম্পলে দিই, মনে করো তুমি ঘুরাচ্ছ, তো একবার পূর্ণ ঘুরলে কতটুকু ঘুরবে বলতে পারো? এটা কিন্তু ঘুরবে হচ্ছে 360 ডিগ্রি, তাই না? একবার পূর্ণ ঘুরলে 360 ডিগ্রি, এবং রেডিয়ান নিলে কত হবে? রেডিয়ানে হবে হচ্ছে আমাদের 2π রেডিয়ান। 360 ডিগ্রি যা কথা আমাদের 2π রেডিয়ানও কিন্তু সেম কথা। ওকে, আচ্ছা, সো এই যে কতটুকু অ্যাঙ্গেল ঘুরলো মানে কতটুকু কোণ ঘুরলো, এই কোণটাকে আমরা বলি হচ্ছে কৌণিক সরণ। মানে এখানে আমরা ওই কত মিটার বা কত সেন্টিমিটার এইটা না বিবেচনা করে যে কতটুকু অ্যাঙ্গেল সে ঘুরছে সেটা হচ্ছে আমার কৌণিক সরণ। ফর এক্সাম্পল একবার ঘুরলে কি হবে? 2π রেডিয়ান। অর্ধেক ঘুরলে কি হবে? অর্ধেক মানে কি? অর্ধেক ঘোরা মানে হচ্ছে কি শুধুমাত্র 180 ডিগ্রি ঘোরা, আর 180 ডিগ্রি ঘোরা মানে কি পাই রেডিয়ান, তাই না? 180 মানে আমরা জানি পাই রেডিয়ান, আমরা কিন্তু ডিগ্রিতে বলবো না, কৌণিক সরণটা হচ্ছে আমাদের কোণ ঠিক আছে বাট রেডিয়ানে আমাদের। সো একবার ঘুরলে হবে কত? অর্ধেক ঘুরলে কত হবে? কৌণিক সরণ হচ্ছে আমাদের পাই। দুইবার ঘুরলে কি হবে? একবার ঘুরলে যেহেতু 2π, আর একবার ঘুরলে আরও 2π, তাহলে দুইবার ঘুরলে কত হবে? 2π প্লাস 2π কত? 4π রেডিয়ান। সো আমাদের কৌণিক সরণটা হচ্ছে এভাবে পাইয়ের হিসাব হবে, মানে রেডিয়ানের হিসাব হবে, এবং এর প্রকাশ করা হচ্ছে আমরা থিটা দ্বারা। হ্যাঁ, কোণ যেহেতু আমরা থিটা দ্বারা প্রকাশ করি, কৌণিক সরণটা আমাদের থিটা দ্বারা প্রকাশিত হবে, কিন্তু জাস্ট মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের অবশ্যই রেডিয়ান। ওকে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। ওকে, সো রেডিয়ানে তো প্রকাশ করলাম, কীভাবে প্রকাশ করতে হয়? নর্মাল ডিগ্রিকে আমরা কি জানি? যে কোনো ডিগ্রি হিসাবকে আমরা যদি পাই বাই 180 দ্বারা গুণ করি, পাই ডিভাইড বাই 180, তাহলে কিন্তু আমাদের রেডিয়ানে চলে আসবে। ওকে, যারা বুঝো না সেটা জেনে নাও। এটা তুমি অন্যভাবে ইউজ করতে পারো ইকুয়েশন হিসাবে, যে তুমি ডিগ্রি মান বসালে এখানে রেডিয়ান পেয়ে যাবে, রেডিয়ান বসালো আবার এটাকে ওই পাশে নিয়ে গুণ করো, ডিগ্রি পেয়ে যাবে তুমি। ওকে, আচ্ছা,
সো এখন আমরা দেখব যে এস ইকুয়াল টু আর থিটা নামে একটা সূত্র আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এস ইকুয়াল টু আর থিটা, সেই 9-10 থেকে পড়ে আসতেছি। এটা আসলে কি সূত্র? এটা হচ্ছে ওই যে দৈর্ঘ্য, মানে এই যে ঘুরলাম একবার, একটা পথ অতিক্রম করলাম, মানে মিটারে একটা পথ অতিক্রম করলাম, মিটার বা সেন্টিমিটার, তাই না? সেটার সাথে আমাদের থিটার কি সম্পর্ক, মানে কৌণিক সরণের কি সম্পর্ক। ওকে, এটাকে তুমি শুধু থিটাও বলতে পারো, কৌণিক সরণও বলতে পারো। আচ্ছা, এখানে আর হচ্ছে আমাদের অবশ্যই ব্যাসার্ধ। সো দেখো, এই এস হচ্ছে আমাদের সেই সরণটা, আমরা এখানে অন্য ভাষায় বলবো হচ্ছে বৃত্তের চাপ। ওকে, সরণও বলতে পারি, বৃত্তের চাপও বলতে পারি। বেসিক্যালি একটা বৃত্ত আছে এখানে, কিন্তু ধরো তুমি বৃত্তের এইখান থেকে এতটুকু আসছো, তাহলে অবশ্যই মনে করো তুমি হেঁটে হেঁটে আসছো, ধরো মনে করো এটা বড় একটা মাঠ, এই মাঠের চারপাশে তুমি হেঁটে হেঁটে এখান থেকে এখানে আসছো। এখন এইটুকু একটা পথ তো হয়, মানে একটা মিটারে তো কাউন্ট করা যাবে। তো ধরো এখান থেকে এতটুকু যে পথটা হলো সেটা হচ্ছে আমাদের এস সরণ, বা আমি বৃত্তের চাপও বলতে পারি। তো এটা একটা ইউনিট ধরো, তুমি মিটারে ধরো আপাতত, হ্যাঁ। আচ্ছা, সো এবার এই কেন্দ্র থেকে এতটুকু আমরা আবার কি জানি, এটা হচ্ছে আমাদের অবশ্যই ব্যাসার্ধ। যদি এতটুকু আমরা জানি যে এস আর থিটা কত, তাহলে আমি এটাও বের করতে পারবো যে এইখান থেকে এখানে গেলে কতটুকু কোণ অতিক্রম হবে। কোণ বলতে যদি এখন আমি এখানে দাগ দিই, তাহলে এই যে এখান থেকে এতটুকু কি এই কোণটা না, তাহলে এই কোণটার ভ্যালু আমি বের করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের এস ইকুয়াল টু আর থিটার সূত্র। এখান থেকে আমি পাবো হচ্ছে থিটা ইকুয়াল টু এস ডিভাইড বাই আর, মানে এস আর আর জানলে থিটা বের করা যাবে, আবার থিটা আর আর জানলে কিন্তু এস বের করা যাবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে থিটা কিন্তু আমাদের অবশ্যই কিসে, রেডিয়ানে। ওকে ওকে, এখন আসো যে কৌণিক বেগের সাথে, সরি নর্মাল বেগের সাথে, নর্মাল আমাদের সরলরৈখিক পথের যে বেগ, সেখানে সূত্রের সাথে এখানে সূত্রের মানে মিলটা কি? মিল হচ্ছে, দেখো আমরা যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এগুলো ইউজ করতাম, বা এটা ইউজ করতাম এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি ইউজ করতাম না। এখন এখানে আমাদের এস এর জায়গায় জাস্ট হয়ে যাবে হচ্ছে আমাদের থিটা, বা শুধু এইটা রিপ্লেস হবে এমন না, আমাদের এই ইউভিগুলোও রিপ্লেস হবে। সেটা এখন আমরা দেখবো যে এখানে তো বেগ ছিল, নর্মাল বেগ, তাই না? বাট এইখানেও বেগ আছে, সেটা কি হবে, সেটা তাহলে রিপ্লেস হবে, সেটা কি একটু শিখে আসি আগে। দেখো, ফার্স্ট হচ্ছে কৌণিক বেগ। সো এখানে যেমন আমাদের আদি বেগ ছিল, শেষ বেগ ছিল, এই কৌণিক বেগও কিন্তু আদি কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ হবে। কীভাবে হবে? সমবেগে চললে তো অলওয়েজ একই কৌণিক বেগ, আর যদি ত্বরণে চলে, মানে আস্তে আস্তে বেগ বাড়তেছে বা আস্তে আস্তে বেগ কমতেছে, সেটা কিন্তু কি হবে, আদি বেগ শেষ বেগ এখানেও হবে। মানে মোটামুটি কনসেপ্ট ওইখানেও যে এখানেও সেম, ওইখানেও ত্বরণ আছে, এখানেও ত্বরণ আছে, ওইখানেও বেগ আছে, এখানেও বেগ আছে। ওকে, বাট এইখানে তোমার বেগের হিসাবটা একটু অন্যরকম করি আমরা। দেখলাম যে আমরা যেহেতু থিটা আর মিটারে করতেছি না, মানে দূরত্ব আর মিটারে হিসাব করতেছি না, আমাদের থিটা হিসাব করতে হচ্ছে, রেডিয়ান হিসাব করতে হচ্ছে। এখানে কৌণিক বেগও কিন্তু সেম এখন, বাট জিনিসটা সিমিলার হবে। দেখো ওইখানে আমাদের বেগের ডেফিনেশন কি ছিল, ডিস্টেন্স পার মিটার, তাই না? মানে আমাদের ডিস্টেন্সটা, কতটুকু ডিস্টেন্স আমি যাচ্ছি পার মিটার, তাই না? মানে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে প্রতি আওয়ারে কতটুকু আমি দূরত্ব অতিক্রম করতেছি, রাইট? ডিস্টেন্স পার সেকেন্ড। ওকে, এইখানে হচ্ছে আমাদের সেম ডিস্টেন্স পার সেকেন্ড, সিমিলার, একদম সিমিলার, কিন্তু এখানে ডিস্টেন্সটা আমাদের কিন্তু কিসে হবে বলতো, থিটায় হবে। ওকে, ওইখানে ডিস্টেন্সটা আমাদের কিসে হতো, মিটারে হতো, আর এইখানে ডিস্টেন্সটা আমাদের ক্ষেত্রে হবে হচ্ছে কিসে, থিটাতে। তার মানে রেডিয়ান পার সেকেন্ড, এখানে হতো আমাদের কি ইউনিট হতো, কি মিটার, সরি এখানে আমাদের ইউনিট হতো হচ্ছে মিটার পার সেকেন্ড। নর্মালি কিলোমিটার পার আওয়ারও হতো, বাট নর্মালি কি হতো, মিটার পার সেকেন্ড। এখানে কি হবে, রেডিয়ান, ওই যে থিটার ইউনিট কি রেডিয়ান না, আর এডি, রেড মানে রেডিয়ান, ওই যে আমাদের থিটা যেটা পড়লাম কৌণিক সরণ, এর ইউনিট হচ্ছে রেডিয়ান, আর এডি, রেড বা রেডিয়ান যাই হোক। সো এখানে হবে কি রেডিয়ান পার সেকেন্ড, মানে এখানে 1 সেকেন্ডে আমি কতটুকু কোণ অতিক্রম করলাম সেটাই হচ্ছে আমাদের বেগ, বা 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করলাম 1 মিনিটে, মানে ইউনিটে তো কোনো সমস্যা নেই আমাদের কোনো। আচ্ছা, মনে রাখতে হবে প্রতি সেকেন্ড, প্রতি আওয়ার, প্রতি মিনিট। আচ্ছা, সো কি হবে দেখি একটু, সূত্রটা কি হবে বা কীভাবে কি বুঝবো। দেখো, এই কৌণিক বেগ আমরা হচ্ছে ফার্স্ট অফ অল প্রকাশ করবো কি দ্বারা সেটা শিখতে হবে না। এটা হচ্ছে ওমেগা, এটা কি বলবো আমরা, ওমেগা, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ওমেগা দ্বারা। এটা হচ্ছে আমাদের ওমেগা, এই ডব্লুর মতো যাচ্ছে একটু বাঁকানো, হ্যাঁ। এই ওমেগা, শেষ ওমেগা আদি ওমেগা মানে হচ্ছে তোমার শেষ বেগ, আদি বেগের মতো সিমিলার লেখা যাবে। তো এখানে যেমন আমরা আদি বেগকে লিখতাম ভি নট, শেষ বেগে লিখতাম শুধু ভি, এখানেও তোমার ওমেগা নট আর ওমেগা, শুধু ওমেগা লিখতে পারো। কিন্তু তুমি এভাবে লিখতে পারো, আদি বেগকে লিখতে পারো হচ্ছে ওমেগা আই, শেষ বেগে লিখতে পারো ওমেগা এফ, এটাও লেখা যাবে, কোনো সমস্যা না। এখন এই ওমেগা নির্ণয় করার অনেকগুলা সূত্র আছে।
ফর এক্সাম্পল নর্মালি সূত্র হচ্ছে আমাদের 2 পাই, একটু নর্মাল একটু দেখি যে ধরো একটা জিনিস ঘোরালাম আমি একটা বৃত্তাকার পথে, একবার ঘোরালাম, ওকে, একবার ঘোরাচ্ছি কত সেকেন্ডে, ধরলাম টি সেকেন্ডে, একবার ঘুরলাম কত সেকেন্ডে, টি সেকেন্ডে, ওকে। সো একবার ঘুরলে যেন কতটুকু পথ ঘোরা হয়, আমাদের একবার ঘুরে আসলে থিটার মান হয় হচ্ছে আমাদের কত, 2 পাই। তাহলে আমাদের ওমেগার মান কি হবে, নর্মাল কি হতো, দূরত্ব ভাগ কি সময়, নর্মাল এস ইকুয়াল টু কি ভি বাই টি, এখানেও কি হবে ওমেগা ইকুয়াল টু কী হয় বলো তো আমাদের থিটা বাই টি। নর্মালি কি ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা নট লিখতেছি, শুধু ওমেগা লিখি এখানে যেহেতু ত্বরণ পড়াচ্ছি না এখনও, কি থিটা বাই টি। এখন এই থিটা মান তুমি যে কোনো কিছু হতে পারে, একবার ঘুরলে কত হবে, 2 পাই বাই কত টি। আচ্ছা একটা জিনিস তোমাদের মনে আছে কিনা যে কোনো একটা স্পন্দন, একটা স্পন্দন মানে কি একবার কমপ্লিট করা, একটা সার্কেল একবার কমপ্লিট করা, ওটা পূর্ণ স্পন্দন। তো একবার আসলাম উপর থেকে, নিচে থেকে আসলাম, রাইট। সো এটা কিন্তু আমরা বলতাম কি একটা পূর্ণ স্পন্দন, তাই না। এবং এইটাতে যে টাইম লাগতো আমরা এটাকে বলতাম হচ্ছে পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন শেষ করতে যে টাইম লাগতো এটাকে আমরা কি বলতাম, পর্যায়কাল। একটু মনে করো 9-10 জিনিস যে একটা পূর্ণ স্পন্দন আমাদের শেষ করতে যে টাইম লাগতো সেটাকে আমরা বলতাম হচ্ছে পর্যায়কাল, রাইট। আর এই পূর্ণ স্পন্দনের যে দৈর্ঘ্য এটাকে বলতাম কি তরঙ্গ দৈর্ঘ্য, সেটা যাই হোক। সো আমাদের এই একবার পূর্ণ ঘোরা নর্মাল ওয়েভের ক্ষেত্রে যা কথা, বৃত্তের ক্ষেত্রেও একবার পুরো ঘুরে আসাকে আমরা বলবো একটা পূর্ণ স্পন্দন। একই বললাম একবার যেখান যেখান থেকে স্টার্টিং সেখানে ফিরে আসাকে আমরা বলবো হচ্ছে একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ সার্কেল শেষ করা। এবং এইটাকে এই পূর্ণ সার্কেল শেষ করতে যে টাইম লাগে এটাকে আমরা বলতে পারি স্পন্দনকাল বা পর্যায়কাল। আর স্পন্দনকাল বা পর্যায়কাল হচ্ছে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি, কি বললাম, পর্যায়কাল। পর্যায়কাল কি পুরো একবার কমপ্লিট ভ্রমণ করে আসতে যে টাইম লাগে সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল। আর এই পর্যায়কালকে আমরা ছোট হাতের টি দ্বারা প্রকাশ না করে বলি বড় হাতের টি দ্বারা। সো যদি আমি এখানে 2 পাই বসাই, আমরা জানি 2 পাই ঘুরে আসতে যে টাইম লাগবে সেটা আমাদের কি পর্যায়কাল হবে। আর সেটাকে আমরা ছোট হাতের টি না লিখে আমরা কিন্তু বড় হাতের টি লিখতে পারবো। সো এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল, ওকে। 2 পাই বাই টি মেইন সূত্র কিন্তু আমাদের থিটা বাই টি। এখন এই থিটা বাই টি আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, যদি একবার ঘুরে আসার টাইম দেওয়া থাকে তাহলে আমরা সূত্র ইউজ করবো কোনটা, থিটা ইকুয়াল টু 2 পাই বাই টি। এবার অন্যভাবে তো থাকতে পারে। ফর এক্সাম্পল ধরো তোমাকে বললো যে n বার ঘুরছে, n বার মানে কি 10 বার ঘুরছে, 20 বার ঘুরছে। সো আমরা জানি একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম হবে, একবার ঘুরলে কত 2 পাই, একবার ঘুরলে দূরত্ব অতিক্রম হবে 2 পাই। তাহলে n বার মানে 10 বার 20 বার ঘুরলে কতটা অতিক্রম হবে, ওই n বার মানে যদি 10 বার হয় তাহলে 10 গুণ দিতে হবে, 20 বার হলে 20 গুণ দিতে হবে। সো এই ধরো আমি যদি n বার ঘুরি ধরলাম 2 পাই n গুণ দিলাম, মানে 2 পাইয়ের সাথে n আমি গুণ দিলাম, গুণটা দেখাচ্ছি না, 2 পাই n মানে হচ্ছে 2 পাইয়ের সাথে আমি n গুণ দিলাম। সো n বার ঘুরলে আমাদের থিটা অতিক্রম হবে, মানে কৌণিক সরণটা হবে হচ্ছে 2 পাই n। আমরা জানি যে এই সরণকে এখন টাইম দ্বারা ডিভাইড করলে কি পেয়ে যাবো, ওমেগা পেয়ে যাবো। সো এই 2 পাই n বার ঘুরতে মানে এই n বার ঘুরতে যে টাইমটা লাগলো সেই টাইমটা মনে করো ছোট হাতের টি। তাহলে সেই টি দ্বারা যদি আমি ডিভাইড করি এখন আমাদের কিন্তু হয়ে যাবে কি ওমেগা। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র আমরা ইউজ করবো, ওমেগা ইকুয়াল টু 2 পাই n বাই টি। যদি n এর মান 1 হয় তাহলে এই সূত্রটা আসবে, কি হবে, n এর মান 1 হওয়া মানে কি একবার ঘোরা, আর একবার ঘুরতে যে টাইম লাগে মানে n এর মান 1 হলে এখানে 1 বসাবো তাহলে এখানে n থাকবে না। আর একবার ঘুরতে যে টাইম লাগবে সেটা হচ্ছে আমাদের কি বড় হাতের টি বলা যায়, পর্যায়কাল বলা যায়। তাহলে দেখো তো এইটা আসবে কিনা সূত্র। সো বেসিক্যালি এটা থেকে কিন্তু এটা আসা যায়। তুমি এইটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, 2 পাই n বাই টি। আমরা একটু এক্সাম্পল যখন করবো তখন এইসব সূত্রের ইউজ আমরা আরও দেখবো, সমস্যা নেই। এবার আর একটা জিনিস শিখতে হবে, সেটা আমাদের কিন্তু মেইন সূত্র আমি দিয়ে রাখলাম ঠিক।